ওয়েলকাম টু এমএস ক্লাসেস। চঞ্চল ঘোষ বইটির আয়তক্ষেত্রের দ্বিতীয় অধ্যায় এটি, অর্থাৎ পার্ট টুটি করার আগে আমি সবাইকে অনুরোধ করব তারা যেন অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটা দেখে, কারণ যারা পার্ট ওয়ান দেখবে না এবং সরাসরি পার্ট টু করতে আসবে তাদের অনেক জায়গায় প্রবলেম হতে পারে, এবং পার্ট টুকে করতে হলে পার্ট ওয়ানকে খুব ভালো করে শিখতে হবে। এবং আমি এইটুকু অবশ্যই দাবি রাখবো বা 100% চ্যালেঞ্জ করব যে পার্ট ওয়ানকে যদি খুব ভালো করে শেখো এবং পার্ট টুকে যদি খুব ভালো করে শেখো, তো অন্যান্য যে বইগুলো আছে কম্পিটিটিভের, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, নিশ্চয়ই তোমরা ওখানকার অঙ্কগুলোও করতে পারবে। তো পার্ট টু এর ম্যাথগুলোকে কিভাবে সলভ করব এবার আমরা দেখব। তার আগে আবারও বলছি, পার্ট ওয়ানের ভিডিওটাকে খুব ভালো করে দেখো। যারা পার্ট ওয়ানকে খুব ভালো করে দেখবে তারা অনেকগুলো ম্যাথ, পার্ট টু এর ম্যাথ এমনি নিজে থেকেই করে ফেলতে পারবে, এবং বাকি যেগুলো পারবে না সেগুলোর জন্য তোমরা হেল্প নিতে পারো। তো চলো দেখা যাক কিভাবে সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি হচ্ছে। দেখো, দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হচ্ছে এবং প্রস্থকে 5% হ্রাস করা হচ্ছে। ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়? তো দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 10% আর প্রস্থ হ্রাস হচ্ছে 5%। তাহলে 5-এর থেকে যেহেতু 10 বেশি, তাহলে এইটুকু তো মাথায় প্রথমেই নিয়ে চলে আসো যে বৃদ্ধি হবে, ক্ষেত্রফলটা কী হবে? বৃদ্ধি হবে, তাই না? কারণ বৃদ্ধির পরিমাণটা বেশি আছে আর হ্রাসের পরিমাণটা কম আছে। তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটাকে সলভ করব। অলরেডি এটাকে আমরা আগে সলভ করেছি, ঠিক ওইভাবেই সলভ করব। এখানে দেখো, বৃদ্ধি হচ্ছে 10%, কি বৃদ্ধি হচ্ছে? দৈর্ঘ্য, এবং প্রস্থ 5% হ্রাস করা হচ্ছে। হ্রাস মানে মাইনাস, বৃদ্ধি মানে প্লাস। তাহলে আমরা লিখব +10 -5। একটা প্লাস হলে এবং একটা মাইনাস হলে, অর্থাৎ একবার বৃদ্ধি হলে এবং একবার হ্রাস হলে, সব সময়ের জন্য এখানে কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর উপরে বসবে 10 × 5/100। তো এটা নিশ্চয়ই তোমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে শিখে গেছো এতদিনে। আমি তোমাদেরকে বলবো এটা মুখে মুখে ক্যালকুলেশনটা শিখতে, যাতে করে তোমরা পেন না ছুঁয়ে করতে পারো। আর এইভাবে করলেও খুব বেশি সময় লাগবে না। তো দেখো, +10 এবং -5, এই দুটোর মধ্যে 10 বড়, 10 এবং 5-এর মধ্যে 10 বড়। তাহলে 10-এর চিহ্ন কোনটি? প্লাস। তাহলে আমাদেরকে এখানে চিহ্ন বসাতে হবে আগে, এবং সেই চিহ্নটা বসবে প্লাস। কেন বসলো? কারণ 10 বড়। একটা চিহ্ন যোগ, একটা চিহ্ন বিয়োগ, তাহলে অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই নয় যে প্লাসে মাইনাসে মাইনাস, ভুল করেও বলবে না। একটা চিহ্ন যোগ, একটা চিহ্ন বিয়োগ, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে সবসময়। কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। তো 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এখানে মাইনাস ছিল, মাইনাস বসিয়েছি। এই শূন্য কেটে দাও। 5 একে 5, 5 দুগুনি 10। তাহলে উপরে পড়ে থাকলো 1, নিচে পড়ে থাকলো 2। তাহলে এখানে পড়ে থাকলো কত? 1/2। দেখো, 5 থেকে যদি হাফ বাদ দিয়ে দাও, দেখো 5 থেকে হাফ কী করছো? বিয়োগ করছো, কারণ এখানে প্লাস আছে, তাই না? বা এরকমও করতে পারো, 5 বড় না হাফ বড়? 5 বড়, তো 5-এর চিহ্ন কি? প্লাস। ওকে, 5-এর চিহ্ন কি? প্লাস। এবার বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। কেন? একটা চিহ্ন যোগ আছে আর একটা চিহ্ন বিয়োগ আছে। তাহলে 5 থেকে যদি হাফ বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে? 4.5, তাই না? আবার যদি তোমরা এটাকে ভগ্নাংশের নিয়মে করো, তাও কোনো অসুবিধা নেই। কী হবে? 5 বিয়োগ হাফ, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 2। ওকে, এই 2 দিয়ে এই 5কে সরাসরি গুণ, তাহলে 2 5-এ কত হলো? 10। বিয়োগ এই 2 দিয়ে এই 2কে ভাগ, কত হলো? 1। 1 দিয়ে 1কে গুণ করলে 1। তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হলো? 9/2। 9/2 মানে 4 পূর্ণ 1/2, অথবা এটাকে আমরা বলতে পারি 4.5। ওকে, তাহলে আমরা দেখলাম যে 4.5% বৃদ্ধি পাবে, তাই না? ক্ষেত্রফল 4.5% বৃদ্ধি পাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নটাও একই ধরনের। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো। ক্ষেত্রফলের পরিবর্তন হয়।
তাহলে দেখো এখানেও সেম জিনিস বলেছে, দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করা হচ্ছে এবং প্রস্থকে 10% হ্রাস করা হচ্ছে। তাহলে বৃদ্ধির পরিমাণটা বেশি, তাই ক্ষেত্রফলও কিন্তু বৃদ্ধি পাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এবং কত বৃদ্ধি পাবে সেটা যদি ক্যালকুলেশন করতে হয়, বৃদ্ধি পাচ্ছে কত 20 আর হ্রাস পাচ্ছে কত 10, তো 20 থেকে তো 10 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হবে 10। আচ্ছা, তাহলে দেখো 10 হবে অথবা 10-এর কম হবে। ওকে, কেন কম হবে? একটা বৃদ্ধি হচ্ছে একটা হ্রাস হচ্ছে, তাহলে কিন্তু শেষের দিকে মাইনাস বসে এবং মাইনাস কত বসবে 20 ইন্টু 10/100। তাহলে 20 10-এ কত 200, 200কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8% বৃদ্ধি পাবে। তো এই জিনিসটাকেই তোমাদেরকে মুখে মুখে করতে শিখতে হবে এবং না পারলে পরে শুধু এইটুকু করতে হবে। দেখো কিভাবে করবে। এখানে বলেছে যে বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে 20% এবং প্রস্থ হ্রাস পাচ্ছে 10%। তাহলে তোমরা যেটা করবে প্রথমেই আগে 20 থেকে 10 বাদ দিয়ে দেবে, কত হলো 10। আর ক্যালকুলেশন কোনটুকু করবে? ক্যালকুলেশন করবে 20 ইন্টু 10/100, এইটুকু পেনে খাতা পেনে লিখে ক্যালকুলেশন করবে। 0 0 কেটে গেল, তাহলে কত হলো 2। তাহলে 10 থেকে 2 বাদ যাবে, তাই না? কারণ এখানে সবসময় বিয়োগ বসবে একটা বৃদ্ধি এবং একটা হ্রাস হলে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হবে 8%। আর এটাকেই যদি কেউ না পারো বা প্রাথমিক অবস্থাতে লিখে লিখে করবে, +20 -10, একটা বৃদ্ধি হয়েছে এবং একটা হ্রাস হয়েছে, তাহলে অবশ্যই এখানে কি বসবে মাইনাস বসবে। ওকে, এটা ফর্মুলা, অবশ্যই এখানে মাইনাস বসবে। 20 ইন্টু 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। তাহলে উপরে 2 1-কে কত 2 আর নিচে 1, তাহলে 2-কে 1 দিয়ে ভাগ করলে কিন্তু 2 হয়। তাহলে এবার এখানে কি হবে, এই জিনিসটাকে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, 20 হচ্ছে বড়, 10 হচ্ছে ছোট। 10-এর আগের চিহ্ন বিয়োগ, 20-র আগের চিহ্ন যোগ। একটা চিহ্ন যোগ থাকলে এবং একটা চিহ্ন বিয়োগ থাকলে আমাদেরকে সবসময় বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করতে হবে এবং চিহ্ন সবসময় বড় সংখ্যাটির বসাতে হবে। তাহলে 20-র চিহ্ন কি প্লাস, 20 থেকে 10 বাদ দিলে কত হলো 10, এখানকার মাইনাস এখানে বসে গেল, এখানে অ্যান্সার এসেছিলো 2 কাটাকাটি করে। তাহলে 10 এবং 2-এর মধ্যে আবার বড় কি 10, তো 10-এর চিহ্ন কি প্লাস, তাই প্লাস বসিয়ে দিয়েছি। এবং 10 থেকে 2 কী করতে হবে বিয়োগ করতে হবে, কারণ কি একটা চিহ্ন যোগ আছে এবং একটা চিহ্ন বিয়োগ আছে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হলো 8। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমি এটাকে সলভ করলাম। তো এই +8%, অর্থাৎ প্লাসটা দেখেই আমরা বুঝতে পারলাম যে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে এবং কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 8% বৃদ্ধি পাবে। কোশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্নটাতে বলছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে আর প্রস্থ 30% হ্রাস পাচ্ছে, তো ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? এবার কিন্তু এইটুকু দেখে ভালো করে বোঝো যে দৈর্ঘ্যকে 20% বৃদ্ধি করা হচ্ছে আর প্রস্থকে 30% হ্রাস করা হচ্ছে। তার মানে কিন্তু হ্রাসের পরিমাণটা বেশি, তাই না? হ্রাস কিন্তু 30% হচ্ছে, তাই এইটুকু তো তোমরা বুঝেই নিতে পারো যে ক্ষেত্রফলও কিন্তু হ্রাস পাবে, তাই না? তাহলে এখানে দেখো বৃদ্ধি যেটা যেটা আছে সেটা কেটে দাও, তাহলে হয় 15% অ্যান্সার হবে, নাহলে 16% অ্যান্সার হবে। তো দেখা যাক কত পার্সেন্ট অ্যান্সার হয়। দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্যকে 20% বাড়ানো হয়েছে, তার জন্য প্লাস লিখে রেখেছি, এবং প্রস্থকে 30% হ্রাস করা হয়েছে। একইভাবে সলভ করব আমরা যেই সূত্রটি দিয়ে সলভ করছিলাম। তাহলে +20 লিখলাম, -30, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, মানে একটা বৃদ্ধি হয়েছে এবং একটা হ্রাস হয়েছে, তাহলে এখানে সবসময়ের জন্য মাইনাস বসবে। 20 ইন্টু 30/100, এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, তাহলে 2 আর 3 উপরে পড়ে থাকলো, 2 3-এ কত হলো 6, তাহলে মাইনাস দিয়ে কত বসবে 6। এবার এখানে সমাধানটা কি করব, +20 আছে -30 আছে, বড়কে 30, তো 30-এর চিহ্ন কি মাইনাস বসিয়ে দিলাম। 30 থেকে 20-কে বিয়োগ করলে কত পাবো 10, তাহলে হলো -10 -6। এবার এই জায়গাটার সমাধান কি করে করব? আমি আগেও বলেছি আবারও বলছি, দুটি সংখ্যার চিহ্ন যদি একই থাকে, দুটি সংখ্যার চিহ্ন যদি একই থাকে, দেখো এখানেও মাইনাস চিহ্ন আছে এখানেও মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন কিন্তু ওটাই বসবে। দেখো চিহ্ন কি বসেছে, মাইনাস বসেছে, এবং এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে 10 আর 6 যোগ করলে কত হলো 16, তাহলে ক্ষেত্রফলের হ্রাস হবে 16%। ওকে, হ্রাস হবে কি করে বুঝলাম, এই মাইনাস চিহ্নটি দেখে বুঝলাম যে ক্ষেত্রফল হ্রাস পাবে এবং কত পার্সেন্ট হ্রাস পাবে 16%। ওকে,
তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখব যে দৈর্ঘ্যকে বৃদ্ধি করা হচ্ছে 10% এবং প্রস্থকে হ্রাস করা হচ্ছে 10%, মানে পরিমাণটা একই, বৃদ্ধি যত পার্সেন্ট হচ্ছে হ্রাসও তত পার্সেন্ট হচ্ছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময়ের জন্য অ্যান্সার হ্রাস হবে, সব সময়ের জন্য অ্যান্সার কী হবে, হ্রাস হবে। তাহলে যেগুলো বৃদ্ধি অপশানে আছে সেগুলোকে কেটে দাও, তাহলে হয় এটা উত্তর হবে, না হলে এটা উত্তর হবে, এইটুকু তো বুঝেই গেলে। এবার এটাকে একবারে যদি করতে হয় কত পার্সেন্ট হ্রাস হবে, এটার স্কোয়ার করবে, 10-এর স্কোয়ার কত 100, এবং তাকে 100 দিয়ে ভাগ করবে, তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে 1% হ্রাস পাবে। তো দেখা যাক খাতা কলমে আরও ভালো বোঝাতে পারি কি না। তো বলেছে এখানটায় যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে 10%, এবং এটা বৃদ্ধি ছিল, এবং প্রস্থ 10% হ্রাস করা হচ্ছে। তাহলে বৃদ্ধি এবং হ্রাসের পরিমাণটা কিন্তু একই, মানে পার্সেন্টেজটা কিন্তু একই, তাই উত্তর সবসময় কী হবে, হ্রাস হবে। এবং কত পার্সেন্ট হ্রাস হবে, সেটা হবে ওর স্কোয়ার, পরিমাণটার স্কোয়ার বাই 100। এখানে পরিমাণটা ছিল 10, তাই 10-এর স্কোয়ার বাই 100, তাহলে 100 বাই 100 সমান সমান 1। ওকে, 100 একে 100। দেখা যাক, দেখো +10 -10, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, অবশ্যই মাইনাস বসবে। 10 × 10 বাই 100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, তাহলে এখানে কিন্তু পড়ে থাকলো 1। দেখো 1 × 1 বাই 1, মানে অ্যান্সার হলো কিন্তু 1। ওকে, আর এখানে দেখো +10 -10 কেটে দাও, +10 -10 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো -1%। তাহলে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। আবার এটাকেই শর্টকাট কি, মাইনাস লিখতে হবে, এবং যে পরিমাণটা বৃদ্ধি বা হ্রাস বলবে তার স্কোয়ার বাই 100। এই মাইনাসটা দিয়ে বোঝানোর মানে হলো যে সবসময়ের জন্য ক্ষেত্রফল কী হবে, হ্রাস পাবে। এই যে দেখো ভালো করে, এটা তো সবসময় কেটেই যাচ্ছে, তাহলে থাকছে কি মাইনাস, এবং এই সংখ্যাটাকে কবার লিখতে হচ্ছে, দুবার লিখতে হচ্ছে, তার জন্য স্কোয়ার বাই 100। এই জন্য এই ফর্মুলাটা এসছে যে -a² / 100 করলেই একবারে বেরিয়ে যাবে। তো -a মানে কত, এখানে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে, 10%, তাই 10-এর স্কোয়ার বাই 100, 10-এর স্কোয়ার মানে 100/100, 100কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে -1% হ্রাস পাবে। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নটি একই 4 নম্বরের মতোই। এখানে বলছে দৈর্ঘ্য 20% হ্রাস পাচ্ছে এবং প্রস্থ 20% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। এটা হ্রাস পাক অথবা এটা হ্রাস পাক, এটা বৃদ্ধি পাক অথবা এটা বৃদ্ধি পাক, কোনো যায় আসবে না, শুধু দেখবে যে পরিমাণটা একই কিনা। অবশ্যই একই, এখানেও 20% হ্রাস করা হচ্ছে এবং এখানেও 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে অ্যান্সার যেটা হবে সবসময় হ্রাস হবে। ওকে, সবসময় কী হবে, হ্রাস হবে। এবং কত পার্সেন্ট হ্রাস হবে, 20-এর স্কোয়ার বাই 100, 20-এর স্কোয়ার করলে কত হবে 400, 400 বাই 100 কত 4, তাহলে 4% কিন্তু হ্রাস হবে, তাহলে অ্যান্সার হবে এ। খাতা কলমে দেখাচ্ছি, দেখো দৈর্ঘ্য বলেছে হ্রাস পেয়েছে, আগেরটাতে বৃদ্ধি বলেছিল, কোনো যায় আসবে না, এবং প্রস্থ 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে -20 + 20 -20 × 20 বাই 100, +20 -20 কেটে গেল, থাকলো কি এখানে মাইনাস, এই 0 এই 0 এই 0 এই 0, 2 দুগুণি কত 4, তাহলে 4% হ্রাস পাবে। এটাকেই শর্টকাট কি, -a²/100, এ মানে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, তাহলে 20-এর স্কোয়ার বাই 100, 20-এর স্কোয়ার কত 400/100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দাও, তাহলে কত হলো 4, তাহলে অতএব ক্ষেত্রফল 4% হ্রাস পাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটি একই আগের মতোই, এখানেও সেম জিনিস বলছে, দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থকে 25% হ্রাস করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। দেখো একই পরিমাণ পার্সেন্টেজ যদি বৃদ্ধি হয় এবং হ্রাস হয়, তাহলে সবসময়ের জন্য কী হবে, হ্রাস হবে, তাহলে অ্যান্সার কী হবে, হ্রাস হবে। তাহলে দেখো এ নাম্বার অপশানে বৃদ্ধি আছে বাদ, ডি নাম্বার অপশানে বৃদ্ধি আছে বাদ, তাহলে অপশান হবে বি অথবা সি। এখন কত পার্সেন্ট হ্রাস হবে, আমি কি বলেছি, এটার স্কোয়ার বাই 100, 25-এর যদি স্কোয়ার করো তাহলে তোমরা পাবে 625, আর 625কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে তোমরা পাবে 6.25, তাহলে 6.25 কী হবে, অ্যান্সার হবে। ওকে, 6.25% হ্রাস পাবে। এবার এটাকে খাতা কলমে দেখাচ্ছি,
কোশ্চেন নাম্বার 6, প্রথমে বলেছে যে 25% বৃদ্ধি পাবে আর পরে বলেছে 25% হ্রাস পাবে, মানে দৈর্ঘ্যকে 25% বাড়ানো হচ্ছে আর প্রস্থকে 25% কমানো হচ্ছে। ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? +25 -25, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, অবশ্যই মাইনাস হবে। 25 × 25/100, +25 -25 কেটে দাও, তাহলে পড়ে থাকলো -25, 4 100, তাহলে উপরে পড়ে থাকলো 25 আর নিচে পড়ে থাকলো 4। 25কে যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 25কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমরা বার দিতে পারবে 6 বার, 6 4 কত 24, তাহলে থাকলো কত 1। দশমিক যদি নাও তাহলে হবে 0, তাহলে 4 দুগুণি কত 8, 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2, দশমিকের জন্য কী নামবে একটা 0, 4 5 কত 4 5 হচ্ছে 20, তাহলে আমাদের অ্যান্সার আসলো 6.25। তাহলে 6.25% ক্ষেত্রফল কী হবে? হ্রাস পাবে। আবার যদি কেউ এটাকে পূর্ণ সংখ্যায় রেখে দাও, অ্যান্সার যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে 4 6 24, তাই না, 4 6 24, তাহলে থাকলো কত 1 আর নিচে 4, এইটা কিন্তু তখন অ্যান্সার হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার শর্টকাট ফর্মুলা, -a²/100, এ মানে 25, তার স্কোয়ার/100, 25-এর স্কোয়ার 625/100। দেখো 100 আছে, 100 মানে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে দুটো শূন্য থাকলে দশমিক করার সময় ডান দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক বসাবে। তাহলে এখানে শূন্যের সংখ্যা কটা? দুটো, তাহলে ডান দিক থেকে কটা সংখ্যা গুনবো? দুটো, 1 2, এর পরে দশমিক বসাবে, তাহলে দশমিকটা কিন্তু বসবে 6-এর পরে, 6.25। তাহলে 6.25% কী হবে? ক্ষেত্রফল কমবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ক্ষেত্রফল কীভাবে কমছে। ওকে, তো এই ফর্মুলাটাই তোমরা ব্যবহার করবে, খুব উপকার পাবে এতে, খুব অল্প সময়ে তোমরা করে ফেলতে পারবে এবং নির্ভুলভাবে করে ফেলতে পারবে। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা হয়তো ভাববে যে এখানে তো দৈর্ঘ্য উল্লেখ করা আছে এবং প্রস্থ উল্লেখ করা আছে, তারপরে কি করা হচ্ছে? দৈর্ঘ্যকে 1% বৃদ্ধি করা হচ্ছে এবং প্রস্থকে 1% হ্রাস করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? তো তোমরা যদি এই 57 মিটারকে এবং 36 মিটারকে কাজে লাগাতে যাও তবেই কিন্তু বোকামোটা হবে। ওরা চাইছে, মানে এক্সামিনার চাইবে যে তুমি এই 57 মিটারকে এবং 36 মিটারকে কাজে লাগাও, কিন্তু আমি বলবো যে তোমরা এই দুটোকে কাজে লাগাবে না, কোনো রকম কাজে লাগানোর কোনো দরকার নেই। এই একই জিনিস সেম অঙ্কই বলেছে, শুধুমাত্র তোমাদেরকে বোকা বানানোর জন্য বা সময় নষ্ট করার জন্য এই জিনিস দুটো উল্লেখ করে দিয়েছে, যাতে এই দুটো দেখে তোমরা হতভম্ব হয়ে যাও এবং ভাবো যে এটা মনে হয় সূত্র দিয়ে হবে না, এখানে মনে হয় 57 মিটার থেকে 1% বাড়াতে হবে, এখানে 36 মিটারকে 1% হ্রাস করতে হবে। এরকম কোনো ব্যাপার না। আগে যেরকমভাবে অঙ্কগুলো হচ্ছিল, আগের 6টা অঙ্ক, ঠিক তেমনভাবেই এই অঙ্কটাও হবে। এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে একই পরিমাণ, মানে 1% বাড়ানো হচ্ছে এবং 1% কমানো হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমি কি বলেছি? একই পরিমাণ যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং একই পরিমাণ যদি হ্রাস পায় তাহলে সবসময়ের জন্য ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে অবশ্যই। দেখো এগুলো একই থাকবে বলেছে, এখানে বাড়বে বলেছে, এখানে কমবে, এখানে কমবে, তাহলে হয় সি নাম্বার অপশান হবে, নইলে ডি নাম্বার অপশান হবে। তো দেখা যাক কত % কমবে। আমি কি বলেছি যে এর স্কোয়ার করবে, 1-এর স্কোয়ার করলে কত হবে? 1 হবে, 1-এর স্কোয়ার করলে কত হবে? 1 হবে, এবং তাকে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটা হবে অ্যান্সার, 1/100% কমবে। ওকে, এবার এই যে দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা কী করে পরিণত করব সেটাই আমি তোমাদেরকে খাতা কলমে দেখাবো। এই হলো 57 নম্বর প্রশ্নটি, এই 7 নম্বর প্রশ্নটি, সরি। তো তোমরা দেখো খাতা কলমে 7 নম্বর প্রশ্নটিকে। এখানে যদি তোমরা দেখো তো দৈর্ঘ্যকে উল্লেখ করা আছে, দৈর্ঘ্য হলো 57 মিটার এবং প্রস্থ হলো 36 মিটার। দৈর্ঘ্যকে 1% বাড়াচ্ছে এবং প্রস্থকে 1% কমাচ্ছে। তো এটা কিন্তু তোমাদেরকে আমি একবারে করার জন্য বলেছি, আশা করি তোমরা পারবে। কী হবে? a²/100 হবে এবং তার আগে একটা কী হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস এ মানে কত? 1-এর স্কোয়ার/100, তাহলে 1/100। তো এই 1/100কে দশমিকে কী করে পরিণত করবে সেটাই আমি তোমাদেরকে শেখাবো, 1/100। তাহলে আমি তোমাদেরকে শেখাবো যে কী করে 1/100কে দশমিকে পরিণত করবে। এখানে যদি লক্ষ্য করো শূন্য কটা আছে? দুটো আছে,
তার মানে ডান দিক থেকে দুটো সংখ্যার পরে তোমাদেরকে দশমিক বসাতে হবে, কিন্তু এখানে সংখ্যা কটা আছে? একটা আছে, যেটা আছে সেটা লেখো। তাহলে আরও একটা সংখ্যা দরকার, তার জন্য একটা শূন্য বসিয়ে নাও। তাহলে এবার কটা সংখ্যা হয়ে গেল? একটা আর একটা, দুটো। এবার দশমিকটা বসাও। তাহলে দেখতে ভালো লাগার জন্য বা দিকে আরেকটা শূন্য দিয়ে দাও, তাহলে 0.01% কী হবে? ক্ষেত্রফল কমবে। তো আশা করি আমি তোমাদেরকে শেখাতে পারলাম। দেখো আরেকবার আমি ট্রাই করছি শেখানোর। দুটো শূন্য আছে, তাই দুটো সংখ্যার পরে দশমিক বসবে। এখানে কিন্তু সংখ্যা একটি আছে, যেই সংখ্যাটা থাকবে সেটাকে বসাও। আর কোনো সংখ্যা নেই, তাই শূন্য বসিয়ে দাও। তাহলে এবার দুটো সংখ্যা হয়ে গেল, এবার এদের পরে দশমিক বসাও। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার এটাকে যদি ওই ফর্মুলা দিয়ে করতাম, তাহলে +1 -1 -1 × 1/100, একই জিনিস, +1 -1 কেটে গেল, থাকলো কি -1/100। তো 1/100 মানে 0.01%। তাহলে ক্ষেত্রফল কিন্তু সবসময়ের জন্য কমবে এই ধরনের কেসে, যেখানে একই পার্সেন্টেজ বাড়ানো হবে এবং একই পার্সেন্টেজ কমানো হবে, এবং কত পরিমাণ করবে? সেই সংখ্যার স্কোয়ার বাই 100 পরিমাণ কমবে। এই জিনিসটা মাথায় রাখবে। তো আশা করি আমি তোমাদেরকে এই অঙ্কটি বোঝাতে পারলাম। কোয়েশ্চেন নাম্বার 8, এখান থেকে একটু আলাদা ধরনের ম্যাথ শুরু হচ্ছে। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব একটু ধ্যান দিয়ে এই ম্যাথগুলোকে দেখতে। এই ম্যাথগুলো এক্সামে খুব বেশি পরিমাণে দেখা যায়। আয়তকার একটি ক্ষেত্রের একদিকের বাহুকে অপরিবর্তিত রেখে অপর দিকের বাহুকে 10% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হয় কত %? অঙ্কটা আরেকবার পড়ছি। আয়তকার একটা ক্ষেত্রের একদিকের বাহুকে অপরিবর্তিত রেখে দিচ্ছে, তার মানে একদিকের বাহুটাকে কোনো রকম বাড়াবে না, আর অন্য আরেকটা দিকের বাহুকে, মানে হয় দৈর্ঘ্যকে এক রেখে প্রস্থকে বাড়াবে, না হলে প্রস্থকে এক রেখে দৈর্ঘ্যকে বাড়াবে। এটা কিন্তু বলে দেওয়া নেই। অপর দিকের বাহুকে কত % বৃদ্ধি করছে? 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? তো এই ধরনের অঙ্কের অ্যান্সার কিন্তু মুখে মুখে করা যাবে এবং একবারে করা যাবে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই। যদি একদিকের বাহুকে বন্ধ রেখে দেয়, কোনো রকম বৃদ্ধি বা হ্রাস না করে, মানে একদিকের বাহুকে অপরিবর্তিত রাখে এবং আরেক দিকের বাহুকে বৃদ্ধি করে বা হ্রাস করে, যত % বৃদ্ধি করবে তত %ই ক্ষেত্রফল বাড়বে, এবং যত % হ্রাস করবে ক্ষেত্রফলও তত % হ্রাস পাবে। আমি আবারও বলছি, কোনো একটা আয়তক্ষেত্রের একদিকের বাহু, দেখো এটা আয়তক্ষেত্র, আমি এখানেই ছবিটি আঁকার চেষ্টা করছি। একদিকের বাহুকে মনে করো দৈর্ঘ্যকে একই রেখে দিল, প্রস্থকে বাড়ালো, বা প্রস্থকে একই রেখে দৈর্ঘ্যকে বৃদ্ধি করলো, তাহলে যত % বৃদ্ধি হবে তত %ই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার কত হবে এটার? যেহেতু অপর দিকের বাহু 10% বৃদ্ধি পেয়েছে, তাই ক্ষেত্রফলও কিন্তু 10% বৃদ্ধি পাবে। ওকে, এবার এটাকে আমি তোমাদেরকে ডেসক্রিপটিভভাবে করে দেখাবো, এবং এটাকে মুখে মুখে কিভাবে করতে হয় সেটা তো আমি দেখিয়েই দিলাম। দেখো, আমি মনে করছি, এটা আমার নিজস্ব কল্পনা, যে দৈর্ঘ্য হলো 100 একক আর প্রস্থ হলো 100 একক। দৈর্ঘ্যকে মনে করো বাড়ালাম না, দৈর্ঘ্য যা ছিল তাই রাখলাম, তাহলে দৈর্ঘ্য কত থাকবে? এখন 100ই থাকবে। কিন্তু প্রস্থকে 10% বাড়ালাম, তাহলে প্রস্থকে যদি 10% বৃদ্ধি করা হয়, আগে 10% বৃদ্ধি মানে কি? 100-র মধ্যে 10 বৃদ্ধি, তো আমি প্রস্থ ধরেছি কত? 100, তাহলে সেটার মধ্যে 10 বৃদ্ধি ঘটে, এখন প্রস্থ কত হয়ে যাবে? 110। এই জিনিসটা কিন্তু তোমরা আগের থেকে জেনে এসছো। আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল ছিল, আগে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, তাহলে আগে ক্ষেত্রফল ছিল 100 × 100, তাহলে ক্ষেত্রফল ছিল 10,000। ওকে, পরে বা এখন ক্ষেত্রফল, এখন কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়নি, দৈর্ঘ্য আগেও যা ছিল এখনও তাই আছে, কিন্তু এখন কিন্তু প্রস্থটা বেড়ে গেছে। প্রস্থ এখন বেড়ে কত দাঁড়িয়েছে? 110। তাহলে এখন ক্ষেত্রফল কত? 100 × 110। দৈর্ঘ্য হলো 100 এবং প্রস্থ হলো 110, তাহলে এখন কিন্তু ক্ষেত্রফল কত হয়ে গেল? 11,000। ভালো করে দেখো, আগে ছিল ক্ষেত্রফল 10,000, এখন ক্ষেত্রফল কত? 11,000। তো 10,000 থেকে 11,000 হয়েছে, মানে 1,000 কিন্তু বৃদ্ধি ঘটেছে, তাই না? তো বৃদ্ধি ঘটেছে কত? 11,000 থেকে 10,000 বাদ দিয়ে দাও, 1,000। তো এটা হলো মোট বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি কত ঘটেছে? উপরে লিখতে হবে মোট বৃদ্ধি, নিচে লিখতে হবে আগে ক্ষেত্রফল কত ছিল,
মানে প্রথমে ক্ষেত্রফল কত ছিল, তাহলে 1000 বাই 10,000, কারণ আগে ক্ষেত্রফল কত ছিল 10,000, ইন্টু শতকরায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3টে শূন্য আছে, এই 3টে শূন্যকে নিচের 3টে শূন্যর সাথে কেটে দাও, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য কেটে দাও, তাহলে সব শূন্যগুলো এখানকার কেটে গেছে, এখানে শুধু 10 পড়ে আছে। 10 এককে কত হলো 10। তাহলে দেখলে তোমরা যে একদিকের বাহুকে একই রেখে অপর দিকের বাহুকে যত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল, ক্ষেত্রফলও কিন্তু শতকরা তত পার্সেন্টই বৃদ্ধি পেল। এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে কথার মাধ্যমে। তাহলে শর্টকাট কী লিখব, যে ক্ষেত্রফলও 10% বৃদ্ধি পাবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যত পার্সেন্ট বাহু বৃদ্ধি পাবে একটা বাহুকে অফ রেখে, ঠিক তত পার্সেন্টই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। যত পার্সেন্ট হ্রাস পাবে একটা বাহুকে যত পার্সেন্ট হ্রাস করা হবে, ক্ষেত্রফলও ঠিক তত পার্সেন্ট হ্রাস পাবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবে। কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্নটা 8 নম্বরের মতো একদম সেম, তাই আমি এটাকে মুখে মুখে অ্যান্সার করার চেষ্টা করব। এবং আমি জানি যে তোমরাও খুব ভালো শিক্ষার্থী, মানে খুব তাড়াতাড়ি শিখতে পারো, তাই তোমরাও অলরেডি অ্যান্সারটা করে ফেলেছো। এখানে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহুকে 4.5% অর্থাৎ 4.5% বৃদ্ধি করা হচ্ছে। তাহলে যেহেতু একদিকের বাহুকে স্টপ করে দেওয়া হচ্ছে, মানে কোনো রকম বৃদ্ধি হয়নি, আর অপর দিকের বাহুকে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে যত পার্সেন্ট বৃদ্ধি করা হবে ক্ষেত্রফলও কিন্তু ঠিক তত পার্সেন্টই বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার হবে কি, যে ক্ষেত্রফল 4.5% বৃদ্ধি করা হবে। কিন্তু বইয়ে এখানে অ্যান্সার ভুল করা আছে, বি নাম্বার অপশান দেওয়া আছে, কিন্তু বি নাম্বার অপশান হবে না। ওকে, 4.5% বৃদ্ধি হবে, এটাই, কিছুই নেই, জাস্ট আমি মুখে মুখেই লিখেছি যে একদিকের বাহুকে যদি 4.5% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফলও 4.5% কী হবে, বৃদ্ধি পাবে। এইটুকু মনে রাখলেই তোমাদের যথেষ্ট। আবার মাঝে মাঝে আমি তোমাদেরকে বোঝানোরও চেষ্টা করেছি ডেসক্রিপটিভভাবে, তো আশা করছি আমি বোঝাতে সক্ষম হয়েছি। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নটা একদম সেম আগের মতোই, তাই এটাকেও মুখে মুখে করব এবং এটাকে আবার আগের মতন ডেসক্রিপটিভভাবে বোঝাবো। আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে অপর দিকের বাহুকে 10% হ্রাস করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। যেহেতু একদিকের বাহুকে কোনো রকম বৃদ্ধি করা হচ্ছে না, আরেক দিকের বাহুকে 10% হ্রাস করা হচ্ছে, তাই ক্ষেত্রফলও হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে, 10%ই হ্রাস পাবে। তাহলে অ্যান্সার হবে এ। 10 নম্বর প্রশ্নটির অ্যান্সার হবে এ। বাট ওরা এই প্রশ্নটিতেও উত্তর দিতে ভুল করেছে, কিন্তু করে দিয়েছে ঠিক। ওকে, তো এটাকে আমি ডেসক্রিপটিভভাবে করেছি। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা ডেসক্রিপটিভটা অবশ্যই দেখো, এতে তোমাদের কিন্তু নলেজটা আস্তে আস্তে বাড়বে। দৈর্ঘ্য কত ছিল, মনে করছি আমি, এটা আমার মনে করা যে দৈর্ঘ্য ছিল 100 একক। ওকে, 100 একক, আর প্রস্থও ছিল 100 একক। দৈর্ঘ্য কিন্তু কোনো রকম বৃদ্ধি বা হ্রাস কিছু করলাম না, আর মনে করলাম যে প্রস্থটাকে 10% কমিয়ে দেওয়া হলো। তাহলে প্রস্থ আগে ছিল 100, 10% যদি কমে যায় তাহলে এখন হয়ে যাবে 90। দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি হয়নি বা হ্রাসও হয়নি, তাহলে দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল 100 গুণ 100, আর এখন ক্ষেত্রফল হবে 100 গুণ 90, কারণ এখন দৈর্ঘ্য 100, প্রস্থ 90। ওকে, দেখো আগে ক্ষেত্রফল, আগে এটা কি বার করছি, ক্ষেত্রফল 100 ইন্টু 100 মানে 10,000, পরে বা এখন ক্ষেত্রফল মানে কমানোর পরে, একটা বাহুর দৈর্ঘ্য কমানোর পরে ক্ষেত্রফল 100 ইন্টু 90, 9,000। তাহলে দেখলাম যে 1,000 কিন্তু ক্ষেত্রফল কমে গেল। এটা কি করে পেলাম, 10,000 থেকে 9,000 বাদ দিয়ে দাও, 1,000 পেয়ে যাবে। শতকরা কত কমবে, মোট যেটা কমবে সেটাকে উপরে লিখবে, আগে ক্ষেত্রফল কত ছিল ওটাকে নিচে লিখবে, ইন্টু 100। দেখো এখানে শূন্য আছে 1, 2, 3, 1, 2, 3 কেটে দিলাম, এখানে আরও একটি শূন্য আছে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত, 10। তাহলে শতকরা 10% কিন্তু ক্ষেত্রফল কমলো, আর এটাকেই সরাসরিভাবে তোমরা মনে রাখবে যে ক্ষেত্রফল 10% হ্রাস পাবে। ওকে, তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্নটিও 10 নম্বরের মতো একদম একই, তাই এটাকে আর আগের মতো ডেসক্রিপটিভ না করে একবারেই উত্তর করব। বলছে আয়তাকার একটি ক্ষেত্রের একদিকের বাহু অপরিবর্তিত রেখে, দেখো একদম সেম কোশ্চেন, অপর দিকের বাহুকে 10% হ্রাস করা হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে। যেহেতু একদিকের বাহুকে কোনো রকম পরিবর্তন করা হয়নি, আর আরেক দিকের বাহুকে 10%
কমানো হয়েছে, হ্রাস মানে কমানো, তাই ক্ষেত্রফলও কী হবে, হ্রাস পাবে। কত পার্সেন্ট হ্রাস পাবে? যত পার্সেন্ট বাহুর দৈর্ঘ্য কমানো হবে ক্ষেত্রফলও কিন্তু ঠিক তত পার্সেন্ট হ্রাস পাবে। তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস হয়েছে, তাই ক্ষেত্রফলও কিন্তু 10% হ্রাস পাবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কিছুই না, 10% হ্রাস পাবে, এটা বইয়ে লিখি আর এখানে লিখি একই ব্যাপার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে একদিকের বাহুকে যদি সেম রাখা হয় আর অপর দিকের বাহুকে যদি 10% কমানো হয়, তাহলে ক্ষেত্রফল কিন্তু 10% কমবে। ওকে, কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নটি। এখান থেকে কিন্তু একটু আলাদা ধরনের কনসেপ্ট তোমাদেরকে শিখতে হবে। এখানে কিন্তু গল্পটা একটু আলাদা রকমের। এখানে বলছে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল। দেখো ভাই, জমির দৈর্ঘ্য কিন্তু 25% বেড়ে গেল। তাহলে মাথায় কিছু হলেও তো একটা কল্পনা আসছে যে দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফলও কিন্তু বাড়বে। কিন্তু ওরা বলছে দৈর্ঘ্য যেহেতু বেড়ে গেছে, ক্ষেত্রফল ভাই বাড়ানো যাবে না। তাহলে কি করতে হবে? প্রস্থকে কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট প্রস্থ কমাতে হবে, এটাই হলো প্রশ্ন। ওকে, এরা দেখো বলছে আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে কত পার্সেন্ট। তো এই অঙ্কটা খুব সুন্দর একটা কনসেপ্টে তৈরি। আমি জানি যে আমার করানোর পরে নিশ্চয়ই তোমরা 100% এটাকে পারবে। তার আগে আমি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব। মনে করো এই একটা আয়তাকার জমি ছিল, এটা তোমার নিজস্ব জমি বা কারোর সাথে মনে করো পরে তো আরও জমি আছে, তাদের সাথে মনে করো জমির এটা তোমার জমি। একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা তোমার নিজস্ব জমি। তুমি কি করলে, তোমার দরকার এদিকে লম্বালম্বিভাবে একটু জায়গা, তো তুমি কিছুটা দৈর্ঘ্য বাড়িয়ে দিলে। তো দৈর্ঘ্য যদি তুমি কিছুটা বাড়িয়ে দাও, তাহলে এই জায়গাটা কোথায় চলে আসলো বলো? এটা তো অন্য কারোর জায়গাতে তুমি চলে আসলে। তাহলে তাকেও তো তোমাকে জায়গা দিতে হবে। তাহলে এদিকে যে তুমি জায়গাটা অধিগ্রহণ করে নিলে, তোমাকে কি করতে হবে? কিছুটা হলেও প্রস্থ কিন্তু কমিয়ে দিতে হবে। এদিকের কিছুটা অংশ কিন্তু তাকে দিয়ে দিতে হবে। আমি আবারও বোঝানোর চেষ্টা করছি, যদি আমি তোমাদেরকে খানিকটা হলেও বোঝাতে সক্ষম হই। মনে করো এই একটা জমি, এটা তোমার। তুমি কি করলে, মনে করো তোমার একটু চৌকো দরকার, মানে এদিকে দরকার, তাহলে তুমি এদিকে কিছুটা বাড়িয়ে নিলে প্রস্থ, এরকম বাড়িয়ে নিলে। তো এবার যদি তুমি এরকম ঘিরে দাও, তাহলে এটা তো লোকের জমিতে তুমি চলে গেলে। তাহলে তোমাকে কিন্তু তাকে অন্যদিকে জমি দিতে হবে। তাহলে তুমি যেহেতু দৈর্ঘ্য প্রস্থটা বাড়িয়ে ফেলেছো, তাহলে তোমাকে দৈর্ঘ্য কমিয়ে দিতে হবে। তাহলে তোমার ধরে নাও তখন তুমি দৈর্ঘ্যটা এতটা কমিয়ে দিলে, তাহলে তখন কিন্তু তোমার কিন্তু নিজস্ব জমি এটা হয়ে গেল। এখানে তাই বলছে, সোজা কথাই বুঝতে হলে দৈর্ঘ্যকে 25% বাড়ানো হচ্ছে, কিন্তু ক্ষেত্রফলের কোনো রকম বৃদ্ধি হবে না। তাহলে ক্ষেত্রফল কোনো রকম বৃদ্ধি করা যাবে না। তাহলে কি করতে হবে? দেখো, দৈর্ঘ্য যদি মনে করো 100 একক ছিল, তাহলে 25% বৃদ্ধির পরে দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে বেড়ে 125। কিন্তু 125 যদি দৈর্ঘ্য হয়, তাহলে কি ক্ষেত্রফল একই থাকবে? কখনোই না। দৈর্ঘ্য 100 হলে তবেই ক্ষেত্রফলটা কিন্তু একই থাকতো, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ মনে করো প্রাথমিক অবস্থায় 100 ছিল, কিন্তু এখন দৈর্ঘ্য 25% বেড়ে গেছে। এই দৈর্ঘ্যটা 25% বেড়ে গিয়ে দাঁড়িয়েছে কত? 125। তাহলে ক্ষেত্রফলকে যদি ঠিক রাখতে হয়, তাহলে এই 125 থেকে 25কে কমিয়ে আমাকে এটাকে কিন্তু 100 বানাতে হবে, তবে গিয়ে ক্ষেত্রফলটা একই থাকবে। তাহলে আমাকে কমাতে হবে কত? 125-এর মধ্য থেকে কত কমাতে হবে? 25 কমাতে হবে। এইটা কিন্তু মনে রাখার বিষয়। তো এটাকে যেভাবে লিখবে, দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেয়েছে, 100 এখানে লিখবে 125। তাহলে 25 কমাতে হবে তোমাকে। আগের জিনিসে ফেরত আসতে হলে তোমাকে কিন্তু 25 কমাতে হচ্ছে। এই 25 কোথা থেকে কমাতে হচ্ছে? 125 থেকে কমাতে হচ্ছে। তাহলে 25 কমাতে হবে 125-এর মধ্যে। 100-র মধ্যে কত কমাতে হবে? তাহলে 25 5-এ 125, 5 20-এ 100, তাহলে 20% কিন্তু প্রস্থ কমাতে হবে। এটা হলো মনে রাখার বিষয়। এইভাবে করার পরে তুমি এটাকে বলতে পারবে যে 20% প্রস্থকে কী করতে হবে? কমাতে হবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, এবং পরবর্তী অঙ্কগুলোতে আমি আবারও চেষ্টা করব যে কিভাবে এটাকে মনে রাখা যায় বা কিভাবে এটাকে সলভ করা যায়। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নটি।
একই প্রশ্ন 12 নম্বরের মতোই, তাও আমি বোঝাবো তোমাদেরকে এখানটায়, যাতে করে একই জিনিস বারবার বলে তোমাদের মনে সেই ধারণাটা নিয়ে আসতে পারি। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে। দেখো, জমির দৈর্ঘ্যটা এখানে 10% বেড়ে গেছে, তাহলে দৈর্ঘ্য যদি 10% বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলও কিন্তু বেড়ে যাবে। কত পার্সেন্ট বেড়ে যাবে? 10%। কিন্তু ক্ষেত্রফলকে ওরা একই রাখবে, তাই তোমাকে কিন্তু কিছুটা হলেও প্রস্থ কমাতে হবে। এখন ওরা বলছে প্রস্থ কত পার্সেন্ট কমাতে হবে। তো এই অঙ্কটাকে আমরা যেভাবে করব সেটা হলো, আমরা মনে করে নেব যে আগে দৈর্ঘ্য মনে করো 100 ছিল, সেটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 থেকে বেড়ে কত হয়ে গেছে? 110। কিন্তু 110 যদি তুমি দৈর্ঘ্য ধরো তাহলে কিন্তু ক্ষেত্রফল কী হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে তোমাকে 110 রাখলে চলবে না, 110টাকে কিন্তু তোমাকে 100 বানাতে হবে। তাহলে 110 থেকে কত কমাতে হবে? তোমাকে 10 কমাতে হবে। তাহলে 110-এর মধ্যে কমাতে হবে 10, 100-র মধ্যে কত কমাতে হবে? এই শূন্য কেটে দাও, তাহলে হলো 100/11। 100/11, এটা তোমরা পার্সেন্টেজে আগেও করেছো, তাই আমি একবারে লিখেছিলাম এটাকে। তো 11 দিয়ে যদি 100কে ভাগ করো, 11×9 কত? 99। 100 থেকে 99 বাদ দিলে 1টাকে উপরে বসাও আর 11কে নিচে বসাও, তাহলে হলো 9.1-11%। তাহলে প্রস্থকে কিন্তু 9.1-11% কী করতে হবে? কমাতে হবে। আমি আবারও বলছি অঙ্কটাকে কীভাবে সলভ করব। 100 দৈর্ঘ্য ধরে নেবে, 10% বৃদ্ধি করলে কত হবে? 110। কিন্তু 110 হলে পরে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যাবে, এটা কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো। তাই 110 থেকে কত কমাতে হবে? তোমাকে 10 কমাতে হবে। তাহলে 110-এর মধ্যে কমাতে হবে 10, 100-র মধ্যে কত কমাতে হবে? যেটা হবে সেটাকে তোমরা প্রস্থ দিয়ে মনে করে নেবে, যে প্রস্থ কিন্তু 9.1-11% কমাতে হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। নাম্বার 14, 14 নম্বর প্রশ্নটিও একদম সেম 12 এবং 13 নম্বরের মতোই, তাও আমি আবারও বোঝাবো। আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ হ্রাস করতে হবে। আবারও একই অঙ্ক। দেখো, কোশ্চেন নাম্বার 14, দৈর্ঘ্য 100 থাকলে পরে 20% যদি বৃদ্ধি করা হয় তাহলে দৈর্ঘ্য কিন্তু বেড়ে দাঁড়াবে 120। কিন্তু 120 যদি দৈর্ঘ্য হয় তাহলে কিন্তু ক্ষেত্রফল অনেক বেড়ে যাবে। তাহলে ক্ষেত্রফলকে যদি একই রাখতে হয়, এই 120-র মধ্যে থেকে তোমাকে কিন্তু 20 কমিয়ে দিতে হবে। তাহলে 120-র মধ্যে তোমাকে কত কমাতে হবে? 20 কমাতে হবে। 100-র মধ্যে কত কমাতে হবে? এই ধরনের অঙ্কগুলোকে বারবার করে তোমরা কিন্তু অ্যান্সার মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে এবং কিছু ম্যাথের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কারণ এগুলো যদি দেখে দেখে একবারে সলভ করে ফেলে দিতে পারো তাহলে কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে তোমরা সময় পেয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 100/6, 100/6 মানে 16.23%। ওকে, কারণ 2×5 = 10 আর 0 50, 2×3 = 6, তাহলে কত হলো? 50/3। এবার 50কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3×1 = 3, নামলো 2, 0, 3×6 = 18, নামলো কিন্তু 2, তাহলে 2 উপরে আর 3 নিচে, তাহলে 16.23% কিন্তু প্রস্থ তোমাকে কমাতে হবে যদি ক্ষেত্রফল একই রাখতে হয়। ওকে, দৈর্ঘ্য না, প্রস্থ মনে করে নেবে যে প্রস্থটাকে 16.23% কমাতে হবে। এটা একটা প্রসেস। ওকে, এটা দিয়ে তোমাদের মন নাও সন্তুষ্ট হতে পারে, তবে এটা দিয়ে খুব অল্প সময়ে অঙ্কটা সন্তুষ্ট হয়ে যাবে, মানে ঠিকঠাকভাবে অঙ্কটা হয়ে যাবে এক্সামে। ঠিক আছে, যেটা আমাদের দরকার। আর এটাকে যদি খুব ভালোভাবে বুঝতে হয় ডেসক্রিপটিভভাবে, তো তোমরা আমাকে বলবে, আমি কখনো তোমাদেরকে বুঝিয়ে দেবো ডেসক্রিপটিভভাবে যে কী করে প্রস্থটা কমাতে হচ্ছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইটুকু জানলে আমাদের চাকরির পরীক্ষায় কাজ হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর যে প্রশ্নটি, এখানে কিন্তু বৃদ্ধি না বলে কি বলেছে? হ্রাস বলেছে। ওকে, বৃদ্ধি না বলে হ্রাস বলেছে। আগের মতোই একই কনসেপ্ট, বাট এখানে বৃদ্ধি না করে কি করেছে? হ্রাস করেছে। তো এইটুকু তো কমন জিনিস, তোমরা সবাই বুঝতে পারছো যে কোনো একটা আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্যটা হ্রাস পেয়ে যায় তাহলে ক্ষেত্রফল কি একই থাকবে? না, যদি দৈর্ঘ্য হ্রাস পায় তাহলে ক্ষেত্রফলও কিন্তু কমে যাবে। তাহলে ক্ষেত্রফলকে যদি একই রাখতে হয় তাহলে প্রস্থটা কী করতে হবে? বাড়াতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে যেহেতু দৈর্ঘ্য আগের থেকে এখন কী হয়ে গেছে? কমে গেছে, তাহলে প্রস্থটাকে কিন্তু বাড়াতে হবে।
তারপরে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা একই থাকবে, কারণ দৈর্ঘ্য কমার জন্য ক্ষেত্রফলও কিন্তু কমে যাবে, কিন্তু ক্ষেত্রফল কমালে হবে না। ওরা ক্ষেত্রফল কী করতে চাইছে? অপরিবর্তিত রাখতে চাইছে, মানে আগে যা ছিল এখনও একই থাকবে। ওকে, তাহলে দেখো কিভাবে করব 15 নম্বর প্রশ্নটা। এখানে দেখো 15 নম্বর প্রশ্নটাতে বলেছে যে দৈর্ঘ্য 20% কী হয়ে গেছে? কমে গেছে, মানে হ্রাস পেয়েছে। তো 20% যদি কমে যায়, তো আগে যদি 100 থাকে তাহলে এখন কত হবে? এখন হবে 80। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে পারছো যে আগে যেটার দৈর্ঘ্য ছিল 100, সেই দৈর্ঘ্যটা যদি এখন 80 হয়ে যায়, তো ক্ষেত্রফল কিন্তু কমে যাবে। আর ক্ষেত্রফলকে কমানো যাবে না, কারণ ওরা ক্ষেত্রফলকে কি বলছে? একই রাখতে বলছে। তাহলে একই রাখতে হলে এটাকে 80 রাখলে চলবে না, এটাকে কত বানাতে হবে? 100 বানাতে হবে। তাহলে এই 80-র সাথে কত যোগ করলে, 80-র সাথে কত যোগ করলে 100 হবে? 20 যোগ করলে 100 হবে। বা 80 থেকে 100 বানাতে গেলে তোমাকে কত বৃদ্ধি করতে হবে? 20 বৃদ্ধি করতে হবে। তাহলে 80-র মধ্যে বৃদ্ধি করতে হবে 20, 100-র মধ্যে কত? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি বলতে চাইছি আমি। যেহেতু দৈর্ঘ্য আগে 100 ছিল, 20% হ্রাস পাওয়ার পরে দৈর্ঘ্য এখন কত হয়ে গেছে? 80 হয়ে গেছে। তো এখন যেহেতু দৈর্ঘ্য কমে গেছে, ক্ষেত্রফলও কিন্তু কমে যাবে, কিন্তু ক্ষেত্রফলকে ওরা কমাবে না, ক্ষেত্রফলকে কি করবে? একই রাখবে। তো ক্ষেত্রফলকে যদি একই রাখতে হয়, তাহলে এই 80টাকে কিন্তু বাড়িয়ে 100 করতে হবে। তাহলে 80-র মধ্যে বাড়াতে হবে কত? 20, তারপরে হবে 100। তাহলে 80-র মধ্যে বাড়াতে হবে 20, 100-র মধ্যে কত? তাহলে 0 0 কেটে গেল, 2 4 8, 4 দিয়ে 100কে 4 25-এ 100। তাহলে প্রস্থ কিন্তু 25% বৃদ্ধি করতে হবে। ওকে, বলার সময় দেখো, করার সময় আমরা দৈর্ঘ্য দিয়ে করছি, বলার সময় আমরা কি বলবো? যে প্রস্থটাকে 25% বৃদ্ধি করতে হবে, তবে কিন্তু ক্ষেত্রফল একই থাকবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর যে প্রশ্নটা একদম একই 15 নম্বর প্রশ্নের মতোই। আগে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করেছিল, এক্ষেত্রে 10% হ্রাস করছে। ক্ষেত্রফলকে যদি অপরিবর্তিত রাখতে হয়, তাহলে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে? যেহেতু দৈর্ঘ্যকে হ্রাস করছে, তাহলে কিন্তু এই জিনিসটা একদমই বুঝে নিতে হবে যে ক্ষেত্রফলও কিন্তু হ্রাস পাবে। কিন্তু ক্ষেত্রফলকে যদি হ্রাস না পাওয়াতে হয়, মানে ক্ষেত্রফল যদি একই রাখতে হয়, তাহলে কিন্তু কী করতে হবে? প্রস্থকে কিন্তু বৃদ্ধি করতে হবে। তাহলে প্রস্থকে কত % বৃদ্ধি করতে হবে, এটাই ওরা প্রশ্নে চাইছে। তো এই অঙ্কটাকে আমরা যেভাবে করব, দেখো দৈর্ঘ্যকে কী করেছে? 10% কমিয়ে ফেলেছে। তাহলে আগে যদি দৈর্ঘ্য 100 হয়, এখন দৈর্ঘ্য কত হবে? 10% কমে গেলে কত হবে? 90 হবে। এখন দৈর্ঘ্য যদি 90 হয়ে গেছে কমে, তো প্রস্থকে তো বাড়াতে হবে, না হলে পরে ক্ষেত্রফল কী হবে? কমে যাবে। তো একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটাকেই যদি একই রাখতে হতো, এই দৈর্ঘ্যটাকেই যদি একই রাখতে হতো, বা ক্ষেত্রফল যদি একই রাখতে হতো, তাহলে কিন্তু 90 থেকে আরও 10 বৃদ্ধি করে 100 বানাতে হতো, তাই না? 90 থেকে আরও 10 বৃদ্ধি করে 100 বানাতে হতো। তাহলে 90-এর মধ্যে কত বৃদ্ধি করতে হচ্ছে? 10। তাহলে 90-এর মধ্যে বৃদ্ধি করতে হবে 10, 100-র মধ্যে কত? তাহলে কী করবো এবার? এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল 100/9। আর 100/9 মানে 100কে 9 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 9 1-কে 9, নামলো 1 0, 9 1-কে 9 1, 11/1-এর 9%। ওকে, 11/1-এর 9%। এটা তোমরা মুখস্থ করে নেবে, কারণ পার্সেন্টেজে এইটুকুটা মুখস্থ থাকলে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এটা কীভাবে সলভ করলাম। আমি আবারও বোঝানোর চেষ্টা করছি। আমরা অঙ্কটা পুরোপুরি দৈর্ঘ্য দিয়ে, কিন্তু অ্যান্সার বলার সময় আমরা বলবো যে প্রস্থকে 9/1-এর 11% বাড়াতে হবে। দেখো দৈর্ঘ্য 10% কমানো হয়েছিল, তাই 100 থেকে কমে কত হয়েছিল? 90। কিন্তু 90 যদি দৈর্ঘ্য রাখি, তাহলে কী হবে? ক্ষেত্রফল কমে যাবে। কিন্তু ক্ষেত্রফলকে যদি একই রাখতে হয়, তাহলে এই 90টাকে কী বানাতে হবে? 100 বানাতে হবে। তাহলে 90 থেকে কত বৃদ্ধি করতে হবে? 10। মানে 90-এর মধ্যে 10 বৃদ্ধি করতে হবে, 100-র মধ্যে কত বৃদ্ধি করতে হবে? ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 17, 17 নম্বর যে প্রশ্নটি, এখান থেকে আবার আলাদা ধরনের কনসেপ্ট শুরু হচ্ছে। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। কি বলা আছে এখানটায়? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলা আছে। কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, কর্ণ এবং কার যোগফল? দৈর্ঘ্যের।
কর্ণ এবং দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ। ওকে, তার মানে কর্ণ আর দৈর্ঘ্যের যে যোগফলটা হবে সেটা প্রস্থর কগুণ হবে? 3 গুণ হবে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? এবার কি চেয়েছে? দৈর্ঘ্য চেয়েছে। তো দেখা যাক কীভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 17 কি দেওয়া আছে আগে সেগুলো দেখে নিই। শুধুমাত্র ক্ষেত্রফল দেওয়া আছে কত? 48 বর্গ সেন্টিমিটার। তাহলে মনে করি যে দৈর্ঘ্য এক্স সেমি এবং প্রস্থ ওয়াই সেমি। ওকে, মনে করে নিচ্ছি দৈর্ঘ্য এক্স সেমি এবং প্রস্থ ওয়াই সেমি। তাহলে কর্ণের সূত্র কি? কর্ণ মানে হলো √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আশা করি তোমাদের মনে পড়ছে যে কর্ণ মানে ছিল দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে যেহেতু দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই, তাহলে কর্ণ কী হয়ে গেল? √x² প্লাস ওয়াই স্কোয়ার। এখন অঙ্কটাতে কি বলেছিল? যে কর্ণ প্লাস দৈর্ঘ্য, কর্ণ এবং দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ। দেখো আবারও বলছি, কর্ণ এবং দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ। ওকে, দেখো এটাকে কিভাবে সলভ করব, আর কিছু নেই, এটাকে শুধু সলভ করাটাই মেন। তো দেখো এই যে এক্সটা আছে এটাকে সমান সমানের ডান দিকে পাঠাবো। তাহলে সমান সমানের যদি ডান দিকে পাঠাই তাহলে এই এক্সের আগে কি চিহ্ন আছে? প্লাস, ডান দিকে গিয়ে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে এখন হয়ে গেল 3y - x, আর বাম দিকে যা ছিল তাই আছে। এবার এই √টাকে যদি তুলতে হয় তাহলে উভয় দিকে কি করতে হবে? বর্গ করতে হবে। উভয় দিকে কী করতে হবে? বর্গ। তাহলে এর স্কোয়ার করে দিলাম এবং এরও স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে দেখো এই স্কোয়ার এবং রুট এ দুটো কিন্তু উঠে যাবে। ওকে, এক্ষেত্রে কিন্তু স্কোয়ার এবং রুটটা কী হয়ে যাবে? উঠে যাবে। এই যে স্কোয়ার এবং এই রুট কী হয়ে যাবে? উঠে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি? x² প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু একটা সূত্র হবে। কিসের সূত্র হবে? a - b তার কিন্তু হোল স্কোয়ার। ভালো করে দেখো, এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে a - b তার হোল স্কোয়ার। তাহলে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা তোমাদের এই ক্ষেত্রে লাগবে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার দেখা যাক যে এইটাকে কিভাবে আমরা ভাঙাবো এবং কিভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। এখানে এই যে 3yটা আছে না, এটাকে আমরা ধরবো a এবং এক্সটাকে ধরবো আমরা b। তাহলে হয়ে গেল a - b তার হোল স্কোয়ার। ওকে, a - b তার হোল স্কোয়ার। তো এবার দেখা যাক কিভাবে আমরা এটাকে ভাঙিয়েছি। বাম দিকে যাই ছিল তাই আছে, x² প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে সূত্রটা কি? a - b এর হোল স্কোয়ার, তার জন্য a এর হোল স্কোয়ার -2 × a × b প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার করলে হলো 9, ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, 2 × 3 = 6, এক্স এই ওয়াই × এক্স মানে 6xy প্লাস এক্সের হোল স্কোয়ার মানে x²। এবার যেটা আমি বলতে চাইছি, এই প্লাস x² বাম দিকে এবং ডান দিকের প্লাস x² কাটা যায়। কখন কাটা যায়? যখন বাম দিক এবং ডান দিকের চিহ্নগুলো একই থাকে তখন কাটা যায়। কারণ এই x² যদি তুমি বাঁ দিকে নিয়ে আসতে পরের লাইনে, তাহলে এই x² কিন্তু -x² হয়ে যেত এবং এই -x² আর প্লাস x² কিন্তু কেটে যেত। ওই জন্য আশা করি তোমরাও শিখে যাবে এখন থেকে যে বাম দিক এবং ডান দিকেও কাটাকাটি যাবে, তখনই কাটাকাটি যাবে যখন বাম দিকের এবং ডান দিকের সংখ্যাগুলো একই হবে এবং চিহ্নও একই হবে। ওকে, তাহলে আমার এখন পড়ে থাকলো বাম দিকে y², ডান দিকে 9y² -6xy। ওকে, -6xy। তাহলে বাম দিকে y² যেমন ছিল তেমনই আছে, 9y² -6 × 48। এখন প্রশ্ন হচ্ছে এই 48 কোথা থেকে পেলাম? তো 48 আমরা যেখানে পেলাম সেটা হলো, দেখো ক্ষেত্রফল কিন্তু বলা ছিল। ক্ষেত্রফল কত বলা ছিল? 48 সেমি স্কোয়ার। এখন ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য আর প্রস্থ এ দুটোর গুণফল। দৈর্ঘ্য মানে x, প্রস্থ মানে y। তাহলে x × y, তাহলে x × y মানে কিন্তু xy। এই xy এর মান কত বলা আছে? 48। ওই জন্য আমরা এখানটায় বসিয়েছি 48। ওকে, তাহলে পরের লাইনে ডান দিক থেকে 9y² বাঁ দিকে আনছি।
তাহলে ডান দিক থেকে যদি বাঁ দিকে নিয়ে আসি, দেখো সমান সমানের কোন দিকে ছিল, ডান দিকে ছিল, এখন সমান সমানের কোন দিকে আছে, বাঁ দিকে আছে, তাই এই প্লাস চিহ্নটা এদিকে এসে মাইনাস হয়ে গেছে। ওকে, আর -6 × 48 এটা কোন দিকে ছিল, সমান সমানের ডান দিকে ছিল, এখনও কিন্তু সমান সমানের কোন দিকে আছে, ডান দিকেই আছে, তাই কোনো রকম চিহ্ন কিন্তু পাল্টায়নি। ওকে, তাহলে এবার দেখো এই ক্যালকুলেশনটা কী করে করব। এখানে ওয়াই স্কোয়ার আছে 9টা, এখানে ওয়াই স্কোয়ার কিছু নেই মানে একটা, তাহলে 9 বড় অবশ্যই, তাহলে 9-এর চিহ্নটা বসবে, যে সংখ্যাটি বড় হয় তার চিহ্নটা বসে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে 9 থেকে একবার দিলে কত হবে, 8 ওয়াই স্কোয়ার। ওকে, এখানে যা ছিল তাই বসলো। পরের লাইনে এই মাইনাস কেটে দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার সমান কী হবে, এই 8টা কোথায় চলে যাবে, এদের নিচে চলে যাবে, তাই না? ওটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্টেপ জাম দেওয়া আছে। 8 ওয়াই স্কোয়ার সমান 6 × 48, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 × 48/8, তাহলে 8 × 6 = 48, তাই না? 8 × 6 = 48, তাহলে ওয়াই স্কোয়ারের মান কত পেলাম আমরা, 6 × 6, এটাই আমরা এখানে একবারে লিখেছিলাম। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোথার থেকে আমি পেলাম এটা। এই 8 দিয়ে কেটে দাও দরকার হয়, 8 × 6 = 48, তাহলে ওয়াই স্কোয়ারের মান 6 × 6 হলো, তাই না? তাহলে ওয়াই স্কোয়ারের মান হলো 6 × 6। তাহলে যখন শুধু ওয়াইয়ের মান বার করব, এই স্কোয়ারটা যখন লিখবো না এখানে, তখন কিন্তু স্কোয়ারটা ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, √ওভার হয়ে যাবে। দেখো √ওভার লিখেছি। এবার রুটের মধ্যে যদি দুটো 6 থাকে, তাহলে তোমরা জানো যে একটা 6 বেরিয়ে আসবে এবং রুট কিন্তু উঠে যায়। তাহলে ওয়াইয়ের মান হলো 6, ওয়াই কী ছিল, প্রস্থ, তাহলে প্রস্থ কিন্তু হয়ে গেল আমাদের 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে 48 ছিল ক্ষেত্রফল, তাকে 6 দিয়ে ভাগ করলাম, 6 × 8 কত, 48। আবার সোজা ভাষায় যদি বুঝতে হয়, 48 কী ছিল, ক্ষেত্রফল, তার মধ্যে কি কি গুণ হয়ে আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। প্রস্থ কত, 6, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 48 হবে, 8 গুণ করলে 48 হবে। ওকে, আবার এটাকে আরেকভাবেও বোঝা যায়, সেটাও আমি ট্রাই করছি তোমাদের জন্য। দেখো তোমরা জানো যে XY সমান কত ছিল, 48, তাহলে x × y-এর মান কত, 6 সমান কত, 48, ঠিক না? তাহলে x সমান কত হয়ে যাবে, 48/6, তাহলে 6 × 8 কিন্তু 48, তাহলে কত হয়ে গেল, 8। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি করে আমরা দৈর্ঘ্যের মানটা বার করলাম। তাহলে প্রস্থ যদি 6 সেন্টিমিটার হয় এই অঙ্কটির ক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্য কত হবে, 8 সেন্টিমিটার। তারপরে 6 আর 8 গুণ করে কত হলো, 48 বর্গ সেন্টিমিটার। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে অঙ্কটাকে সলভ করেছি। কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর যে প্রশ্নটি একদম সেম 17, 18, 19, 20 সব কটা প্রশ্ন একদম সেম, শুধু এখানটায় যেটা বলেছে, একটাতে বলেছে 3 গুণ, পরেরটাতে বলছে 2 গুণ, তারপরেরটাতে 6 গুণ, তারপরেরটাতে 4 গুণ। ওকে, তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে সবকটা অঙ্ক একই, শুধুমাত্র সংখ্যার চেঞ্জ আছে, আর কিচ্ছু নেই, কনসেপ্ট একই। তো তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে তবে ভিডিওটা দেখবে। তো 18 নম্বর অঙ্কটা আমি পড়ছি। এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত বলছে, 24 বর্গ সেন্টিমিটার। মানে আমি যদি দৈর্ঘ্যকে x ধরি আর প্রস্থকে যদি y ধরি, তাহলে x × y সমান কিন্তু 24। কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল আবারও একই, কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল প্রস্থের কগুণ, 2 গুণ, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। দেখো আমি কি করেছি, 18 নম্বর প্রশ্নটাতে আমি দৈর্ঘ্যকে ধরেছি x, প্রস্থকে ধরেছি y, তাহলে কর্ণ কিন্তু হয়ে যাবে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে x² + y²। আর ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হবে, 24। অঙ্কটাতে কি বলা আছে যে কর্ণ প্লাস দৈর্ঘ্য এদের যে যোগফলটা, সেটা প্রস্থের কগুণ, 2 গুণ, এবার পরের লাইনে এই এক্সটাকে বাম দিক থেকে ডান দিকে পাঠাচ্ছি, তাহলে এক্সের চিহ্নটা কী হবে, পাল্টে যাবে। দেখো প্লাসটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এবার এই রুটটাকে যদি তুলতে হয়, তাহলে এদিকেও বর্গ করতে হবে এবং এদিকেও বর্গ করতে হবে। তো এদিকে যদি বর্গ করি, তাহলে কিন্তু √ওভার আর স্কোয়ার এ দুটোই উঠে যাবে, কিন্তু এদিকে a - b তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। ওকে, তো দেখা যাক কীভাবে ভাঙাবো।
তাহলে রুট ওভারটা উঠে গেছে বাঁ দিকে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখন যেটা পড়ে আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ মানে 2y ছিল, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র। 2 এর স্কোয়ার 4y স্কোয়ার, 2 দুগুণে 4, ওয়াই ইন্টু এক্স মানে এক্স ওয়াই, এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আবার দেখো একইভাবে প্লাস এক্স স্কোয়ার কেটে দিলাম দুদিক থেকে, এখানে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার, এখানে পড়ে থাকলো 4y স্কোয়ার মাইনাস 4xy। এবার যেটা করব, সমান সমানের ডান দিকে 4y স্কোয়ার আছে, এটাকে কি করব, বাঁ দিকে নিয়ে যাব। তাহলে দেখো বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে এই প্লাসটা এখানে কিছু নেই মানে প্লাস, এই প্লাসটা কিন্তু এখন মাইনাস হয়ে গেছে। এবং সমান সমানের ডান দিকে কে ছিল, মাইনাস 4xy। তাই দেখো যেমন ছিল এখনও কিন্তু ডান দিকেই আছে, তাই মাইনাসটাও ছিল, তাই মাইনাসটাও এখনও থাকবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে যে সমান সমানের যে দিকে ছিল যেমন ছিল তেমনই থাকবে যদি ওই দিকে থাকে। তাহলে মাইনাস 4xy ছিল, তাই মাইনাস 4xyই থাকবে। এখন এটাকে ক্যালকুলেশনটাকে দেখো, এখানে ওয়াই স্কোয়ারের আগে কী আছে 4, আর এখানে ওয়াই স্কোয়ারের আগে কিছু নেই মানে 1। তো 4 আর 1-এর মধ্যে বড় কিন্তু 4, তাই চিহ্ন কি বসবে, মাইনাস। একটা চিহ্ন যোগ একটা চিহ্ন বিয়োগ, তাহলে একটা চিহ্ন যোগ একটা চিহ্ন বিয়োগ থাকলে বড়টা থেকে ছোটোটা কিন্তু বাদ দিতে হয়। তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হবে, 3, তাহলে হলো 3y স্কোয়ার মাইনাস 4xy, মাইনাস মাইনাস কেটে গেল। 4 ইন্টু xy এর মান কত বলা ছিল, ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল কত বলা ছিল, 24 বর্গ সেন্টিমিটার ছিল xy এর মান। ওকে, তাহলে এই xy এর জায়গায় কি বসিয়ে দিয়েছি, 24 বসিয়ে দিয়েছি। আচ্ছা, 3y স্কোয়ার সমান সমান হলো 4 ইন্টু 24। তাহলে পরের লাইনে ওয়াই স্কোয়ার সমান কত হবে, এই 3টা এদের নিচে চলে যাবে, তাহলে নিচে চলে গেছে 3 8 24। তাহলে ওয়াই স্কোয়ারের মান হলো 8 4 কত, 32। তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে, স্কোয়ারটা ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। এবার দেখো 32কে কী লেখা যায়, 16 ইন্টু 2 লেখা যায় কি না। এই 16কে আবার কি লেখা যায়, 4 ইন্টু 4 ইন্টু 2, একটা ছিলই। দুটো 4-এর জন্য বাইরে কটা 4 বেরোবে, একটা 4 বেরোবে, কিন্তু 2 কটা আছে, একটা আছে। তাহলে একটা 2 কিন্তু বাইরে বেরোতে পারবে না, কারণ বাইরে বেরোতে গেলে কটা 2 লাগে, দুটো 2 লাগে। তাহলে এই 2টা কিন্তু রুটের মধ্যে থেকে যাবে। তাহলে আমার কিন্তু ওয়াইয়ের মান আসলো 4√2। এটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওয়াইয়ের মান কত আসলো, 4√2। ওকে, এবার দেখো ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, মানে আমরা কার মান পেলাম, প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কী বার করব, দৈর্ঘ্য বার করব। ওকে, দেখো আমরা দৈর্ঘ্যটাকে কী করে বার করব, আমরা জানি এক্স ইন্টু ওয়াই সমান সমান 24। তাহলে এক্স ইন্টু ওয়াই যদি 24 হয়, তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানকে বার করি, তাহলে ওয়াই কিন্তু 24-এর নিচে চলে যাবে, ঠিক কি না। তাহলে পরের লাইনে 24/y হয়ে গেছে। এবার এই ওয়াই মানে কি, প্রস্থ। তাহলে প্রস্থের মানটা কত, 4√2। তাহলে 4 দিয়ে 24কে কাটো, 4 6 24। তাহলে আমার অ্যান্সার আসলো উপরে 6, নিচে আসলো √2। নিচে রুট কিন্তু রাখা যায় না, তাই আমাকে কী করতে হবে, উপরেও √2 দিয়ে গুণ করতে হবে এবং নিচেও √2 দিয়ে গুণ করতে হবে। একে বলে করণী নিঃসরণ। তাহলে উপরে কত আসলো এবার অ্যান্সার, উপরে আসলো 6√2, ঠিক কি না। আর নিচে √2 গুণ করলে কত হবে, 2। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো যে একই সংখ্যা রুটের মধ্যে থাকলে এবং তারা গুণ হলে কী হবে, রুট ওভারটা উঠে যাবে। তাহলে √2 গুণ করলে কী হবে, শুধু 2। এই 2 দিয়ে 6কে কাটো, 2 3 6, তাহলে কত হলো 3 আর √2। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, 3√2। ওকে, আগে এমনি সংখ্যাটা লিখেছি, তারপরে রুটযুক্ত সংখ্যাটা লিখেছি। তাহলে আমাদের দৈর্ঘ্যর মান, এক্সের মান কত বেরোলো, 3√2, আর প্রস্থর মান কত বেরোলো, 4√2। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কী করে আমরা এই অ্যান্সারটা বের করলাম। কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন, একদম সেম ম্যাথ, তাই পড়ার আর প্রয়োজন নেই। ক্ষেত্রফল 420 বর্গ সেন্টিমিটার, এইটুকু আমরা জেনে নেব। তার মানে এক্স ইন্টু ওয়াই মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, এক্স ইন্টু ওয়াইয়ের মান কত, 420। কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল কত, প্রস্থের 6 গুণ, এইটুকু আমরা জেনে নেব, ব্যাস আর কিছু জানার দরকার নেই। কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল একদম সেম আগের মতো। তাহলে আবার আমি চেষ্টা করছি আস্তে আস্তে করে বোঝানোর। আমরা দৈর্ঘ্যকে এক্স ধরেছি, প্রস্থকে ওয়াই ধরেছি, তাহলে ক্ষেত্রফল কিন্তু হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কী হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের মান কত, 420, কারণ ওরা বলে দিয়েছে। কর্ণ কি,
রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন অঙ্কটাতে কি বলা আছে যে কর্ণ প্লাস দৈর্ঘ্য এদের যে যোগফল প্রস্থের 6 গুণ। ওকে, এই এক্সটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস এক্স হয়ে যাবে। এবার এই রুট যদি তুলতে হয় উভয় দিকে কী করতে হবে তোমাকে, উভয় দিকে কিন্তু বর্গ করতে হবে। বাম দিকে রুট আর স্কোয়ার কী হয়ে যাবে, উঠে যাবে, তাহলে শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বসবে। ডান দিকে কিন্তু এটা এ আর এটা যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে। আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে কত, 36, 2 6 কত 12, এক্স আর ওয়াই মানে এক্স ওয়াই, এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আবারও একই, বাম দিকের এক্স স্কোয়ার ডান দিকের এক্স স্কোয়ার কেটে দিলাম, বাম দিকে পড়ে থাকলো ওয়াই স্কোয়ার, ডান দিকে পড়ে থাকলো 36 ওয়াই স্কোয়ার মাইনাস 12 এক্স ওয়াই মানে ছিল 420। ওকে, দেখো এক্স ওয়াই মানে 420 ছিল, এইখানে দেখো এক্স ওয়াই মানে 420। তাহলে এই 36 ওয়াই স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। 36 বড়, তাই চিহ্ন মাইনাসই বসবে, আর 36 থেকে একবার দিলে হবে 35। এখানে থাকলো 12 ইন্টু 420। এবার এই মাইনাস কেটে দাও, তাহলে ওয়াই স্কোয়ারের মান যখন বার করব ওর সাথে যে সংখ্যাটা গুণ হয়ে আছে সেটা কিন্তু নিচে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে কত দিয়ে কাটবো, 7 দিয়ে কাটবো। 7 5 35, 7 6 কিন্তু 42, তাহলে থাকলো একটা শূন্য, তাহলে কত হলো 60। 5 দিয়ে যদি কাটো 5 12ই কিন্তু 60। ওকে, তাহলে এখন পড়ে থাকলো 12 ইন্টু 12, তাহলে ওয়াই স্কোয়ারের মান 12 ইন্টু 12, তার মানে কি ওয়াইয়ের মান 12 হবে, এইটুকু তো বুঝতে পারছো। তাও আমরা কি করেছি, ওয়াই স্কোয়ার সমান সমান কী ছিল, ওয়াই স্কোয়ার সমান ছিল 12 ইন্টু 12, তাহলে 12 12 কত 144, তাহলে ওয়াই স্কোয়ারের মান হলো 144 বা 12 স্কোয়ার, তার মানে ওয়াইয়ের মান 12 বলতে পারি। অথবা যখন শুধু ওয়াই বার করব তখন কিন্তু আর এই স্কোয়ারটা বসাবো না, তখন এই স্কোয়ারটা ডান দিকে চলে যাবে এবং কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে 144 মানে কি 12 ইন্টু 12, তাহলে দুটো 12 রুটের মধ্যে থাকলে কি হবে, একটা 12, তাহলে প্রস্থের মান কি হয়ে গেল, প্রস্থের মান কিন্তু 12 হয়ে গেল। ওকে, এক্ষেত্রে কি চেয়েছে 19 নম্বর অঙ্কটাতে, 19 নম্বর অঙ্কটাতে কিন্তু প্রস্থ চেয়েছে, এক্ষেত্রে কিন্তু আর দৈর্ঘ্য চাইনি। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 12 সেন্টিমিটার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 20, একদম সেম ম্যাথ, সব কিছু একই আছে, শুধু দেখে নেব মানগুলো। ক্ষেত্রফল 120, কর্ণ আর দৈর্ঘ্যের যোগফলটা প্রস্থের 4 গুণ, এক্ষেত্রে ক গুণ হবে, 4 গুণ। আয়তক্ষেত্রের কী চেয়েছে, প্রস্থ চেয়েছে, তার মানে ওয়াইয়ের মান বের করলেই আমাদের হয়ে যাবে। যদি আমরা দৈর্ঘ্যকে এক্স ধরি আর প্রস্থকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে প্রস্থের মান, আর এক্স ইন্টু ওয়াই মানে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, 120। ওকে, তো দেখে নেওয়া যাক কীভাবে সলভ করব। দৈর্ঘ্য ধরেছি আমরা এক্স, প্রস্থ ওয়াই, তাহলে ক্ষেত্রফল কী হয়ে যাচ্ছে, এক্স ইন্টু ওয়াই মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ওয়াইয়ের মান কত, 120। কর্ণ কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, কর্ণ প্লাস দৈর্ঘ্য সমান সমান ওয়াইয়ের ক গুণ, 4 গুণ। একইভাবে এই এক্সটাকে এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা দুই দিকে কী করব, স্কোয়ার করে দেবো, যাতে করে বাম দিকের রুটটা উঠে যায়, আর ডান দিকে কী হয়ে যাবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মানে 4y হোল স্কোয়ার কত হবে, 16y স্কোয়ার একবারে করেছি, মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে দিলাম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16y স্কোয়ার মাইনাস 8xy, ঠিক আছে, 4 দুগুণে 8, এক্স আর ওয়াই মিলে xy। আচ্ছা, এই ওয়াই স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে, 16y স্কোয়ার, কারণ 16y স্কোয়ার কোন দিকে ছিল, ডান দিকে, বাম দিকে এনেছি। সমান সমানের ডান দিকে ছিল মাইনাস 8xy, এখনও মাইনাস 8xy বসবে। আচ্ছা, 16 থেকে একবার দিলে কত হবে, 15, 16-র চিহ্নটা বড়, তাই 16 বড় আর 1 ছোট, তাই 16-র চিহ্নটা বসবে। তাহলে কত হলো, 15y স্কোয়ার এবং মাইনাস বসবে একটা, ইকুয়াল টু মাইনাস 8xy। এই মাইনাস কেটে দাও, তাহলে 15y স্কোয়ার সমান সমান হলো 8 ইন্টু xy-এর মান কত ছিল, 120। এবার কিন্তু ক্ষেত্রফল কত বলে দেওয়া ছিল, 120 বলে দেওয়া ছিল। তাহলে 8 ইন্টু 120, তাহলে যখন ওয়াই স্কোয়ারের মান বার করব, এই 15টা কিন্তু এদের কী হয়ে যাবে, নিচে চলে যাবে। তাহলে 8 ইন্টু 120 বাই 15। ওকে,
যদি কাটাকাটি করো 3 দিয়ে কাটো, 3 5 কিন্তু 15, 3 4 কিন্তু 12 আর একটা 0। একইভাবে 5 1 5, 5 8 কিন্তু 40। তাহলে ওয়াই স্কোয়ারের মান কিন্তু 8 ইন্টু 8 হলো। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত আসলো আমাদের? ওয়াই স্কোয়ারের মান আসলো 8 ইন্টু 8। তাহলে ওয়াই সমান কী হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, কারণ স্কোয়ারটা উঠে ডান দিকে গিয়ে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুটের মধ্যে দুটো 8 থাকলে কটা 8 বাইরে বেরিয়ে আসবে? একটা 8 বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটাই কিন্তু আমাদের ওয়াইকে আমরা কি ধরেছিলাম? প্রস্থ ধরেছিলাম। অঙ্কটাতে কী চেয়েছে? প্রস্থ চেয়েছে, তাই হয়ে গেল আমাদের অ্যান্সার 8 সেন্টিমিটার। আমাদের আর কিন্তু বার করতে হবে না। ওকে, তো আমি চেষ্টা করলাম এই পুরো চ্যাপ্টারটাকে খুব সহজ ভাষায়, মানে আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেইভাবে বলে তোমাদেরকে বোঝানোর। তবে আমি জানি না কতটুকু সক্ষম হয়েছি। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার এই পরিশ্রমটুকুর দাম তোমরা শুধুমাত্র কমেন্ট করে, ঠিক আছে, শেয়ার করে, অন্যান্যদের কাছে পৌঁছে দিয়ে অন্যদেরকে হেল্প করে এইভাবে দাও আমাকে। আমি অন্যরকমভাবে চাইছি না। ওকে, তো তোমাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট যে যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছে তাদের কাছে এই ভিডিওগুলোকে পৌঁছে দাও, যাতে করে তারা শিখতে পারে। কারণ হয়ে যাচ্ছে গিয়ে এই সমস্ত জিনিসগুলোকে সবাই ভয় পায়। এবং আরেকটা জিনিস বলার, যেটা হলো এখান থেকে এই অঙ্কগুলোকে করার পরে, ভালো করে করার পরে, একবারই যদি বুঝতে না পারো ভিডিওটাকে আরেকবার দেখো। করার পরে আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, সুবীর দাস বা অন্যান্য যে কোনো ইংরেজি বই বা কিছু, যারা ইংরেজি বোঝো, আর যারা বোঝো না তারা বাংলা বই থেকেই করবে, অন্যান্য বই থেকে আয়তক্ষেত্র এর অঙ্কগুলোকে করো। ওকে, প্রত্যেকে ভালো থেকো। আমি প্রত্যেকের জন্য শুভকামনা করছি। আশা রাখছি যে প্রত্যেকেই জীবনে সফল হবে এবং প্রত্যেকে আমার জন্য দোয়া করবে, যেন আমি যেমনটা ভেবে রেখেছি জীবনে যেন সেই মতোই নিজেকে মানে পৌঁছাতে পারি আর কি, সেই জায়গায় নিজেকে, এই কথাটুকুই বলার। এবং এর জন্য তোমাদের দোয়া প্রার্থনা আমার খুব প্রয়োজন, ঠিক আছে? তাই আমি তোমাদের সবাইকে বলবো, কেউ যদি বিন্দুমাত্র উপকৃত আমার দিয়ে কখনো হয়ে থাকো, তাহলে চেষ্টা করবে অন্য কারোর উপকার করার এবং নিজেদের বাবা মাকে জানাবে যে তারাও যেন আমার জন্য প্রার্থনা করে বা দোয়া করে, ঠিক আছে? তো প্রত্যেকে ভালো থেকো, এইটুকুই বলার ছিল। এবং পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। আমি চেষ্টা করছি কাজের ফাঁকেও তোমাদের জন্য এই ক্লাসগুলোকে করে দেওয়ার। ওকে।